সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত আমাদের নিয়মিত আয়োজন ২১-এর রাত অনুষ্ঠানে। আমাদের আজকের ২১-এর রাতের বিষয় আমরা ঠিক করেছি ভারতের লোকসভা নির্বাচন। আর এই প্রসঙ্গে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন, আমার ডান থেকে যদি আমি শুরু করি, মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার। এরপরে রয়েছেন জনাব আব্দুল মাতলুব আহমেদ, ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি। এবং সর্বডানে রয়েছেন জনাব এনামুল হক চৌধুরী, সম্পাদক ডেইলি সান। আমরা আমাদের আলোচনা শুরু করছি। আপনারা জানেন দর্শকবৃন্দ যে আজকে ভারতের ১৭তম লোকসভা নির্বাচন, প্রথম ফেজের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯১টি আসন, ১৮টি রাজ্যে এই ৯১টি আসনে আজকে ভোট গ্রহণ হয়েছে। আমরা আজকের নির্বাচনের সার্বিক বিষয় এবং এই নির্বাচন আপনারা জানেন চলবে ১.৫ মাস ব্যাপী এবং ৭ দফায় এই নির্বাচন সমাপ্ত হবে এবং ১৯ মে নির্বাচন সমাপ্ত হবে এবং ২৩ মে ভোট গণনা এবং একই সাথে ফলাফল ঘোষণা করা হবে। আমরা এই বিষয়ে আজকে প্রথমেই শুরু করতে চাই জনাব এনামুল হক চৌধুরী, আপনাকে দিয়ে, সম্পাদক ডেইলি সান। আজকে প্রথম দিনের নির্বাচন হলো, প্রথম দফার নির্বাচন ৯১টি আসনে। আজকের নির্বাচনের সার্বিক পরিস্থিতিটা যদি একটু আপনি বিশ্লেষণ করেন আমাদের। এখানে বিশ্লেষণ করার মতো তেমন কিছু নেই। সহিংসতা অতীতেও হয়েছে, এখনো কিছুটা হয়েছে। এটা খুব বড় করে দেখার মতো কিছু না। অনেক বড় দেশ, অনেক বড় পার্টিসিপেশন ওখানে আছে। কিছু কিছু সহিংসতা হয়, অতীতেও হয়েছে, সে তুলনায় আহামরি বেশি কিছু হয় নাই। তারপরেও বলবো না যে সহিংসতা যা হয়েছে এটা কাম্য নয় কারো। তারপরেও আমার মনে হয় সার্বিকভাবে সুন্দর হয়েছে ইলেকশন, ভালো হয়েছে। যদিও দুজন মারা গেছেন দুই অঞ্চলে, এটা কিছুটা আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা প্রভাব বিস্তারের প্রেক্ষিত আমাদের দেশেও আছে, ওখানেও আছে, সব জায়গায় আছে, ওখানে আরো বেশি আছে। ওই কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিছুটা সহিংসতা হয়েছে। তাতে দুজন মারা গেছেন, আরো বেশ কিছু আহত হয়েছেন বিভিন্ন জায়গায়। সার্বিকভাবে ভালো হয়েছে। উৎফুল্ল পরিবেশে, উৎসবমুখর পরিবেশে ভোটদান হয়েছে। এই জন্য তাদের ভারতীয় নির্বাচন কমিশন তাই বলেছে এবং অন্যান্য সূত্র দিল্লির আমাদেরকে জানিয়েছে। আজকে যে নির্বাচনটা হলো প্রথম দফায়, এই নির্বাচনের শুরুতে এবং মাঝামাঝি সময়ে ৩ দলের প্রধান ৩জন নেতা নেত্রী, মোদি যেমনটি বলছেন যে আজকে মোদি হাওয়া বয়ে গেছে, সোনিয়া গান্ধী আবার স্মরণ করিয়ে দিয়ে বলেছেন আরেক বক্তব্যে এসে আজকে যে ২০০৪ সালে নির্বাচনের কথা নিশ্চয়ই আপনি ভুলে যাননি, ইত্যাদি ইত্যাদি। এমন আবার মমতা ব্যানার্জি অভিযোগ করলেন যে দার্জিলিং এর যে অস্থিতিশীল অবস্থা সেটার একটা ফায়দা লুটার চেষ্টা করছে বিজেপি। এবং আমরা এটাও দেখেছি যে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে পুরো পুলিশ প্রশাসনে একটা রদবদল করা হয়েছে, ব্যাপক রদবদল করা হয়েছে। আমি এই বিষয়গুলোর প্রভাব যদি একটু জিজ্ঞেস করি, আমি স্যার আপনার কাছেই এই বিষয়টা আসতে চাই, যদিও আপনি সবার শেষে কথা বলতে চেয়েছেন। আমার মনে হয় এই বিষয়টা আমি এইটার জবাব দেওয়ার আগে দুটো অন্য প্রেক্ষিতটা কথা বলে নিই আর কি। যে আমাদের মনে রাখতে হবে যে নির্বাচনী প্রক্রিয়াটা এটা গুরুত্ব দিচ্ছে কেন, পুরো পৃথিবী জুড়ে কেন গুরুত্ব দিচ্ছে। প্রায় ৯০ কোটি ভোটার অংশগ্রহণ করার সম্ভাবনা, দ্যাটস মোর দেন দ্য হোল পপুলেশন অফ ইউরোপ, অস্ট্রেলিয়া অ্যান্ড অলসো ক্যানাডা, হুইচ ইজ ম্যাসিভ। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে এই যে মেরুকরণের যে একটা অ্যাসপেক্ট আছে, তার বহুমাত্রিক একটা বিভিন্ন রকমের ফাংশনাল আমরা প্যারাডাইম লক্ষ্য করছি এর মাধ্যমে। সবচেয়ে ইন্টারেস্টিং আমার কাছে লাগছে যে ২০১৪ সালে দেখা গেছে অ্যাজ এক্সপেক্টেড পুরুষ ভোটার তারা পার্সেন্টেজ ওয়াইজ এগিয়ে ছিল কম্পেয়ার টু মহিলা ভোটার, কিন্তু এবারে দেখা যাচ্ছে মহিলারা বেশি আগ্রহী এবং তারা ভোট এর ক্ষেত্রে, বিশেষ করে ২০১৮ সালে যে বিভিন্ন প্রদেশে ইলেকশন হয়েছে সেখানেও দেখা গেছে তারা বেশি এগিয়ে এসছে, ভোট দিতে যাচ্ছে এবং ভোট দিতে গেছে। এবং এর কারণে আমি শুনছি যে অর্ধেকেরও বেশি ভোটার মহিলা। আমি এর কারণে পরশুদিন যখন শুনছিলাম এনডিটিভিতে, তখন তারা বলছিল ওখানে হাসতে হাসতে
বলে যে কোন কোন দল, নাম নিচ্ছে না, বলে কোন কোন দল মহিলা ভোটারদের সম্ভাবনা বেশি থাকার কারণে তারা গিয়ে মহিলাদের দ্বারে দ্বারে বলছে, এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, তারা বলছে তারা বিভিন্ন রকমের গিফট দিচ্ছে। কিরম গিফট? একটা হচ্ছে ফ্রি এডুকেশন লোনস টু উইমেন অ্যান্ড গার্ল চিলড্রেন ওয়ান্টিং টু স্টাডি গ্রামাঞ্চলে। দ্বিতীয়টা হচ্ছে ফ্রি কুকিং গ্যাস সিলিন্ডার, তাতে রান্না বান্নার সুযোগ সুবিধা হয়। আর তৃতীয়টা হচ্ছে যদি কোনো মহিলা তার মেয়ে পড়তে যেতে পারছে না চলাচলের অভাবে, তাকে ফ্রি সাইকেল দেওয়া হচ্ছে। মানে আঙিনায় ঢুকে তারা আঙ্গিকভাবে, প্রতীকীভাবে তারা জিনিসটা নিয়ে আসছে সামনে। না, অনেক বিভিন্ন কারণে আলোচনা হয়েছে কি কারণে মোদি সাহেব যা কিছু ঘটনা ঘটেছে, বালাকোটে যা কিছু ঘটনা ঘটেছে, কাশ্মীরে কি হয়েছে না হয়েছে, কিন্তু আজকে যেখানে ভোট হয়েছে 18টা প্রদেশে, ওখানে তার মধ্যে কয়েকটা প্রদেশে সম্পূর্ণ ভোট শেষ হয়ে গেছে। উত্তরাখণ্ডে ওখানে 5টা সিট, সেটা পুরোটাই হয়ে গেছে। অরুণাচল প্রদেশ এবং মেঘালয় সেখানে 2টো করে সিট, সেটাও হয়ে গেছে। মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম সেখানে 1টা করে সিট, সেটা হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা সেটা ভাগাভাগি হয়ে 2 প্রদেশ হয়েছে, সেটা 25 আর 17 সেখানেও হয়ে গেছে। আর স্ট্যাগার্ড ভোটিং হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা অংশে, আর ওয়েস্টার্ন মহারাষ্ট্রায়, পশ্চিম মহারাষ্ট্রায়, পশ্চিম বাংলার একটা দিকে একটা অংশে, আর নর্দার্ন উত্তরপ্রদেশে। না, এই যে সার্বিকভাবে হচ্ছে, এখানে 7বারে পুরো নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে। আর দ্বিতীয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, যা ভোট হচ্ছে পড়ছে সব চুপচাপ থাকবে, কোনো রকমের এই নিয়ে বিতর্ক হবে না। 23 তারিখে মে মাসে সেটা রেজাল্ট দেওয়া হবে, একদিনে কাউন্টিং এর পরে দেওয়া হবে, অ্যাজ অপোজ টু হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ, তাই না? আরেকটা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহৃত হচ্ছে লক্ষ লক্ষ কেন্দ্রে, ওখানে প্রায় 10 লক্ষ কেন্দ্র যেটা হয়েছে, সেই কেন্দ্রের মধ্যে বেশিরভাগ কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হচ্ছে। নাও এই পুরো জিনিসটার মধ্যে আমাদের মনে রাখতে হবে, আমরা কেন এত ইন্টারেস্ট নিচ্ছি কি হচ্ছে ভারতে ভোটিং এর। আমরা শুধু নিচ্ছি না, আমেরিকাও নিচ্ছে। আমেরিকা শুধু নিচ্ছে না, বিবিসি নিচ্ছে। বিবিসি কেন? আজকে বিবিসিতে ওদের যে টেলিভিশনে ওদের ওয়েব পেজ যেটা আছে, সেখানে তারা 17 পৃষ্ঠা ফুল পেজেস they have devoted to the election. CNN has devoted nearly 29 pages. লাইভ ওখান থেকে যাচ্ছে। কারণটা কি? 2টো কারণ। একটা হচ্ছে ভারতে যে ঘটনাটা ঘটছে, ইট হ্যাজ অ্যান অসমোটিক এফেক্ট। বলেন এক গামলা দুধে কোনো কিছু পড়লে পুরো জিনিসটা ছড়িয়ে যায়, সে এই একইভাবে জিনিসটা ছড়াচ্ছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সেটা হচ্ছে এই যে পর্যায়ক্রমে যে বিবর্তনটা ঘটবে ভোটিং এর মাধ্যমে, পোলিং স্ট্রাকচার থেকে তারা দিয়েছে, পোলস নেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী সাহেব মোস্ট লাইকলি উনি সিম্পল মেজরিটি পেয়েও যেতে পারেন। যতটা গতবার পেয়েছেন ততটা না পেলেও, আর উনি সিম্পল মেজরিটি পেলেও কি না পেলেও এত কাছাকাছি থাকবেন যে ওনার সঙ্গে যারা আছে কয়েকজন এক ধর্মী লোকজন, তারা মিলে কোয়ালিশন সরকার খুব সহজে গঠন করতে পারবেন। The point is, how does it impact on Bangladesh? I hope you will allow us to discuss that. Right. কিন্তু আমি একেবারে খোলামেলা আলাপ করার জন্য অনুরোধ জানাবো। কিন্তু এইটার জন্য আমি ওয়েটিং ফর হিম আছেন এখানে, উনিও এর প্রভাবকে, নির্বাচনের প্রভাব কি পড়তে পারে আমাদের এখানে, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যেহেতু এই বিষয়ে কাজ করেন, যদি একটু বলেন। ওয়েল, আসলে আমাদের যে ব্যবসা বাণিজ্য আছে, আমাদের তো অলমোস্ট দ্য লার্জিং ট্রেডিং পার্টনার হিসেবে তো ভারত আছে। এবং যদি আমরা ইম্পোর্ট ক্ষেত্রে দেখি, ভারত থেকেও আমাদের প্রায় এখন $9 বিলিয়ন মতো আমদানি হয়। সো আজকে যদি আমরা ভারত বাংলাদেশের রিলেশনশিপে দেখি, বিকজ অফ পলিটিক্যাল রিজনস, বিকজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যেভাবে ভারতের সাথে পলিটিক্যাল রিলেশনশিপটা ডেভেলপ করেছিলেন ফ্রম 2010, তাতে আজকে আমাদের কিন্তু একটা খুব সুন্দর একটা পলিটিক্যাল পরিবেশ রয়েছে, যার ফলে ব্যবসায়িক পরিবেশ আমরা পাচ্ছি। তো যখনই একটা সরকার থেকে আরেকটা সরকার যদি চান্স হতে পারে চেঞ্জ হলে আমাদের ব্যবসা বা ইনভেস্টমেন্টে চেঞ্জ হবে কি না, এটা নিয়ে কিন্তু সবার মনে একটা আশঙ্কা থাকে। তো এবারেও যেমন একটু আগে শুনলেন যে মোদি সাহেবের হয়তো সে আগের মতো ভোট না পেলেও উনি মোটামুটি আসবেন, কিন্তু আমরা যেটা মনে করি যেই আসুক না কেন,
ভারতের ফরেন ইনভেস্টমেন্ট পলিসিসগুলো এটা ভারতের হয়, এটা কোনো পার্টির হয় না। এবং দেখা গেছে যখন কংগ্রেস থেকে বিজেপিতে আসলো তখন কিন্তু আমাদের সব টেলিভিশনে একই কথা প্রশ্ন করেছিল যে এই যে বদলে গেল তাহলে কি আমাদের রিলেশনশিপে কোনো ঘাটতি হবে কি না। তখন কিন্তু আমরা এক কথাই বলেছিলাম যে ন্যাশনাল পলিসি জেনারেলি তারা কিন্তু যেই আসে কেন সেটা ওইটা ফলো করে। ভারতের কমিটমেন্টগুলো কিন্তু নেক্সট গভর্নমেন্ট ফলো করে, চেঞ্জ করে না, এবং তার রেজাল্ট আমরা পেলাম। ইনফ্যাক্ট যে ল্যান্ড বাউন্ডারি যে এগ্রিমেন্টটা হলো সেটা কিন্তু আমরা এই বিজেপি সরকারের মধ্যেই পেলাম। এবং আমি এক্সপেক্ট করছি যে কিন্তু অ্যাটলিস্ট বিজনেস এবং ইন্ডাস্ট্রিতে মেজর কোনো তাদের পলিসিগত চেঞ্জ আসবে কি আসবে না বলে আমার কাছে ধারণা। এবারে বিভিন্ন জরিপে, এমনকি এনডিটিভির জরিপেও সাম্প্রতিক সময়ে যেটা তারা জরিপ করছে সেখানে তারা বলছে বিজেপির ভোট কমতে পারে কিন্তু তারাই আবার ক্ষমতায় আসছে, যে দলে আসুক। কিন্তু আমাদের যে কিছু সমস্যা রয়ে গেছে, সবার জন্য আমি এই প্রশ্নটা রাখবো যে আমাদের আরো কিছু সমস্যা রয়ে গেছে, যেমন অভিন্ন নদীর যে পানি বন্টন, তিস্তার পানি চুক্তি বন্টন ইত্যাদি বিষয়গুলোর, এগুলোর মধ্যে কি কোনো পরিবর্তন সামনের টার্মে কি আসতে পারে কিনা, যে গভর্নমেন্টই আসুক? না, এটা এখানে একটা আমার একটা ভিউ আছে। সেই ভিউটা হচ্ছে আমরা যদি পানিটার ব্যাপারে বলি, আলাপ করি, এটা নিয়ে তো আমরা অনেক ডিসকাশন করেছি, মমতার সাথে হয়েছে, উই আর ডিসকাস লট অফ টাইম। সেখানে দেখা গেছে যে সেন্টার রাজি হলেও পশ্চিমবঙ্গ রাজি হচ্ছিল না, বা এখনো হয়তো রাজি না। তো এই ইলেকশনের রেজাল্টে কিন্তু এইখানে একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ইট ডিপেন্ডস মমতা দিক এখন কি পজিশনে আসেন, কতটুকু পাওয়ারফুল হন। আর ইলেকশন হয়ে গেলে ওনারও যে একটা ভয় ছিল যে পানি চুক্তিটা করলে ইলেকশনে এফেক্ট করতে পারে, সেখান থেকে উনি কিন্তু বেরিয়ে আসবেন। মনে রাখতে হবে মোদী সাহেব কিন্তু ডিক্লেয়ার করেছে সোনালী অধ্যায়, সোনালী অধ্যায় চলছে দুই দেশের মধ্যে, মানে বেস্ট অফ দ্য বেস্ট রিলেশনশিপ। এবং মোদী সাহেব থাকলেও আমার ধারণা সোনালী অধ্যায় থাকবে। উনি যদি নাও থাকেন, অন্য কেউ আসেন, ভারত এই সোনালী অধ্যায়কে কিন্তু কন্টিনিউটি রাখতে হবে ফর দেয়ার ওন রিজনস অ্যান্ড ফর দ্য রিজনস অফ পিস অ্যান্ড স্টেবিলিটি। ভারত মোটামুটি তাদের পার্শ্ববর্তী সব দেশের সাথে এই সুসম্পর্ক বজায় রেখে চলারই চেষ্টা করছে। জনাব এনামুল হক চৌধুরী, আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই, যেটি জনাব মোহাম্মদ জমির যেটি বলেছেন যে 90 কোটি ভোটার, এত বৃহত্তর পরিসর, এই জন্যই কি ভারতকে বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, চর্চার রাষ্ট্র বলা হয়, নাকি এটা কি শুধুমাত্র এই তাদের এই জনসংখ্যা এবং তাদের এই ব্যাপক ভোটার ব্যাপ্তি, নাকি এমন যে তাদের এই যে 1.5 মাস ব্যাপী 7 দফায় ভোট হবে কিন্তু কেউ কিছু বলছে না, এই যে চর্চাটার কারণে আসলে ঠিক কি কারণে বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলা হচ্ছে ভারতকে? এটা এই জন্য বলা হয়, তাদের ইলেকশন কমিশন এখনো অনেক স্ট্রং, পাওয়ারফুল। তার মানে আমাদেরটাকে আমি কম পাওয়ারফুল বলছি না বা খাটো করছি না, কিন্তু তাদের দ্য ওয়ে অফ এক্সিকিউশন এটা ভেরি স্ট্রং, ভেরি শার্প। ইন্ডিয়ান ইলেকশন কমিশনার আমাদের ওনারাও যদি একটু শার্পলি যদি এক্সারসাইজ করেন তাদের ক্ষমতা, তাহলে হয়তো আরো সুন্দর হবে। তবে আমরা যেভাবে পলিউট করার চেষ্টা করি, কথায় কথায় একজন আরেকজনের বদনাম করার, অমুক এটা করছে সেটা করছে বলে, সত্য হোক মিথ্য হোক, আমরা রাজনৈতিক স্বার্থেই উদ্ভূত অনেক সময় কিছু এলিগেশনস নিয়ে আসি, সেটা ওখানে নাই। ভারতে এত কিছু আছে, তারপরেও রাজনৈতিক সহমর্মিতাও আছে, গালাগালি বকাবকি আছে, যেমন সহমর্মিতাও আছে। এই যে মমতা আজকে হয়তো নরেন্দ্র মোদীকে যথেষ্ট বকাশোকা করছেন বা বিভিন্ন বদনাম করছেন, বিভিন্ন কিছু করছেন, এগুলো রাজনৈতিক ইস্যু। দুজনে দেখা হলে ঠিকই কলিন্য তাদের মধ্যে আছেই, এবং অন্যান্য রাজনৈতিক ইয়ে তো আছেই। আর ইলেকশনের ব্যাপার, 2014-তে যখন ভারতে ইলেকশন হয় তখন আমি ভারতে ছিলাম পোস্টেড। অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছিল সেদিন, মানে এই যে ড্রাস্টিক চেঞ্জ হলো, কংগ্রেস থেকে বিজেপিতে চলে আসলো, তাতে বাংলাদেশের কোনো সমস্যা হবে কিনা। দেখেন
দুই দেশের মধ্যে সম্পর্ক হলো জনগণ জনগণ। এই দেশের জনগণ স্বাধীনতার পক্ষে সাপোর্ট করেছিল। এই জনগণের মধ্যে যে সম্পর্ক, বাংলাদেশের জনগণও ভারতের মানুষের সাথে সুসম্পর্ক মেনটেন করে, ভারতের জনগণও সুসম্পর্ক মেনটেন করে। ইজ এ পিপল টু পিপল রিলেশনস, ইট উইল রিমেইন অ্যান্ড ইট উইল রিমেইন দ্যাট নেক্সট 5 ইয়ারে ইট ওয়াজ প্রুভড যে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পরও বাংলাদেশের সাথে সুসম্পর্কের একটু মাত্র চিহ্ন ধরেনি, বরং উত্তর বৃদ্ধি পেয়েছে। আজকে এই যে পানি সমস্যা যেটা উঠালেন, এটা অলরেডি দুই দেশের সরকারের মধ্যে আলোচনায় আছে, আগামীতে আরও আসবে। অভিন্ন নদীগুলোর পানি হিসেবে যাতে ঠিক মতো পায়, কারণ পানি কারো ব্যক্তিগত নয়, এটা ন্যাচারাল গিফট। এটা যে যার জমির উপর দিয়ে, যার ভূমির উপর দিয়ে যাবে, তারাই এটার অধিকার আছে। বাংলাদেশের উপর দিয়ে গেছে, এই জন্য বাংলাদেশের অধিকার আছে। ভারতের উপর দিয়ে এসছে, তাদেরও অধিকার আছে। সুতরাং সমভাবে বা সুষমভাবে বন্টনের জন্য আন্তর্জাতিক আইনও তো আছে এটার জন্য আছে, এবং অ্যাকর্ডিংলি তারা কাজ করছে। আশা করা যায় ভবিষ্যতে আস্তে আস্তে অনেকগুলো সীমারেখা চলে আসবে, অনেকগুলো সমাধান হবে। আর তিস্তা নদীর ইস্যু অনেকে আলাপ করে, এটা হবে কিনা, এটা হবে কিনা। তিস্তা ইজ নট দ্য অনলি ইস্যু। তিস্তা দিয়ে আহামরি কিছু হয়নি, কিন্তু আমরা কি, আমাদের ফুড প্রোডাকশন কমছে? আমরা না খেয়ে মারা গেছি? আমরা দুর্ভিক্ষে সাফার করছি? তিস্তা ডিল হয়নি, ফাইন, তাতে আমাদের ফুড প্রোডাকশনের কোনো প্রকার তারতম্য হয়নি, ক্ষতি হয়নি, বরং ফুড প্রোডাকশন আমাদের বেড়েছে। আমরা ফুড প্রোডাকশনে সেলফ সাফিসিয়েন্টে চলে আসছি। একসময় আমরা হিউজ ইম্পোর্ট করতাম বিভিন্ন দেশ থেকে, এখন আমরা করি না। কাজেই ওই তিস্তা ইস্যু নিয়ে আননেসারি রাজনৈতিক বার্গেন না করে আমরা আরও অনেক ইস্যুস আছে যেগুলো দিয়ে, এই যে মতলব ভাই বললেন, ব্যবসার ক্ষেত্রে আমরা যদিও ওয়ান সাইডেড, কিন্তু তিস্তা নিয়ে এত কথা হলো, সেটার কারণ কিন্তু আমাদের বর্তমান সরকারের থাকা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দই তারা এত বেশি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন যে এটি এখন জনগণের কাছে মনে হচ্ছে যে একটা ইস্যু হয়ে গেছে এরকম বিষয়। যাই হোক, আমি আরো সার্বিক বিষয় নিয়ে আলোচনায় আসবো। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক মণ্ডলী, আমরা একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আরো এই নির্বাচন এবং অন্যান্য এর সাথে সম্পৃক্ত অন্যান্য আরো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত 21 রাত অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথিবৃন্দ আছেন আমাদের সাথে। আজকে আমরা আলোচনা করছি ভারতের লোকসভা নির্বাচন এবং তার বিভিন্ন প্রভাব নিয়ে। আজকে আমাদের সাথে আছেন, আরেকবার আপনাদের স্মরণ করে দিচ্ছি, আমার ডান থেকে জনাব মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার, জনাব আব্দুল মাতলুদ আহমেদ, ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স সভাপতি, এবং জনাব এনামুল হক চৌধুরী, সম্পাদক ডেইলি সান। আমরা নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছিলাম। এর মধ্যে যদি আমরা কিছু বিষয় নিয়ে আসতে চাই, সেগুলো হচ্ছে আমাদের এখনো পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে যেটা সম্ভবত শুল্ক নিয়ে একটা সমস্যা এখনো রয়ে গেছে। তারপরে বিভিন্ন অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে একটা সমস্যা রয়ে গেছে। স্যার একটু আগে বলতে চাচ্ছিলেন যেটা, আমি এই বিষয়গুলো যদি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। আমি বিজনেসটা বলি, শুল্কের ব্যাপারটা মোটামুটি ভারতের ওয়ান সাইডের আমাদেরকে ডিউটি ফ্রি এন্ট্রি দিয়েছে, এক্সেপ্ট সিগারেটস অ্যান্ড ড্রিঙ্কস। তারা কিন্তু আমাদের আর কোনো টেকনিক্যালি কিন্তু কোনো ডিউটি নিচ্ছেন না। যখন আমরা গার্মেন্টস বেশ ভালোভাবে রপ্তানি করা শুরু হয়েছিল প্রথম থেকে, তখন দেখলাম তারা একটা অ্যান্টি ডাম্পিং এটা ডিউটি দিয়েছিল। তো সেটা দেখলাম যে 12.5% যেটা ওরা দিয়েছিল। তো ওরা ওদের রিজনস ছিল যে লোকাল ইন্ডাস্ট্রিরাও এরকম লোকাল ট্যাক্স দিচ্ছে, সেজন্য আমরা ইকুয়াল লেভেল রাখার জন্য এটা করেছি। ইট ইজ নট ডিউটি বাট ইট ইজ সামথিং এলস। তো এখন যদি আমরা দেখি, এখন কিন্তু গার্মেন্টস লাস্ট 2-1 বছরে বেশ ভালো এক্সপোর্ট বেড়েছে, এবং বোধহয় ফার্স্ট টাইম আমরা $1 বিলিয়ন টোটালি এক্সপোর্ট হতে ক্রস করতে পারবো। তো হ্যাভিং সেড দ্যাট, আমাদের কিন্তু ইম্পোর্ট ভারত থেকে কিন্তু কমছে না, বাড়ছে। কিন্তু বাড়লেও আমরা বেশিরভাগই কিন্তু শিল্পের কাঁচামালই বেশি ইম্পোর্ট করি।
আর ইন্টারেস্টিংলি দেখা যাচ্ছে যে ভারতের বড় বড় শিল্পরা তারা কিন্তু সবাই এখানে ইনভেস্ট করে ফেলেছে এবং ইনভেস্ট করছে, এবং এখনকার ট্রেন্ড হচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট করছে ব্র্যান্ডেড বিগ ইন্ডাস্ট্রি, যেমন হিরো মোটরস। ওরা ইনভেস্টমেন্ট করেছে এখানে, করে এখান থেকে মোটরসাইকেলগুলো হিরোর নামে তারা কিন্তু ব্যাক টু ইন্ডিয়া অ্যান্ড আদার কান্ট্রি যেখানে কম্পারেটিভলি অ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকবে। এই যে কনসেপ্টটা যে বাংলাদেশকে একটা প্রোডাকশন হাব হিসেবে তৈরি করে এখান থেকে নিয়ে যাওয়া, এটা নিয়ে আমাদের জমির ভাই অনেক কাজ করেছেন আগেও যখন ওনারা ছিলেন, এইসব ডায়েট অ্যাকশনে ছিলেন, এবং সেইগুলো কিন্তু এতদিনে আমরা রেজাল্ট পাচ্ছি। এবং তো উনি দিল্লিতেও ছিলেন, ওনারাও কিন্তু অনেক এই ইন্ডিয়াতে রপ্তানি কিভাবে বাড়ানো যায় সেটা ফর্মুলা আলটিমেটলি হলো যে ওদেরই ব্র্যান্ডেড প্রোডাক্ট বাংলাদেশে এসে এখানে প্রোডাকশন করে আমাদের দেশে বেচবে, ব্যাক টু ভারত অনেক জায়গায় বিক্রি হবে এবং সারা ওয়ার্ল্ডে বেচবে। তো এখন আমার কাছে মনে হচ্ছে এই স্ট্র্যাটেজিটা কাজে লাগছে, এবং স্লোলি ভারতীয়রা বাংলাদেশকে একটা সোর্স অফ ইম্পোর্ট হিসেবে তা ভালো চোখে দেখছে। অবশ্যই দেয়ার আর মেনি হিন্ড্রেন্সেস যেগুলো হয়তো জমির ভাই বলতে পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে যে ইট ইজ ট্রু দ্যাট আমাদের যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেশনশিপ উইথ ইন্ডিয়া ইজ নাও ইন এ ভেরি কমফোর্টেবল পজিশন। কিন্তু এক্ষেত্রে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে এই ভারতীয় বড় বড় কোম্পানিগুলো এখানে যখন তাদের প্রোডাকশন ইউনিট এখানে করার চিন্তা করছে, চেষ্টা করছে এবং প্রসেসে আছে, বেনিফিট আমাদের আরেকটা, আমাদের অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হবে, অনেকগুলো জব ক্রিয়েট হবে এখানে, সেটা আমাদের ইকোনমিতে একটা প্লাস পয়েন্ট অবভিয়াসলি। কিন্তু একটা জনশ্রুতি আছে যে ভারত বাংলাদেশকে যতটুকু সুবিধা দেয় তার চাইতে সুবিধা বেশি নেয়, এই ব্যাপারে কি বলবেন? না, আমি এখানে দুজনই বলেছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে ওই যে পুরনো কথা আছে না, খনার বচনে, যে এক গামলা দুধে এক ফোঁটা চুনা পড়লে পুরো দুধ নষ্ট হয়ে যায়। যে জিনিসটা সেদিন আমি বলছিলাম, ভারতের দূতাবাসের নতুন এসছেন রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি, উনি আগেও ছিলেন, ঢাকায় পোস্টেড ছিলেন এক সময়, দেব মুখার্জির সময় ছিলেন, কালচারাল সেকশনের হেড ছিলেন, রোড নাম্বার 2-তে বসতেন ধানমন্ডিতে। তো আমি বলছিলাম জিনিসটা সেটা হচ্ছে, দেয়ার ইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ দেয়ার ইজ এ ফর্মাল ট্রেড অ্যান্ড দেয়ার ইজ অ্যান ইনফর্মাল ট্রেড, এবং এই ইনফর্মাল ট্রেডের কারণে অনেক কিছু জিনিস ঘটনা ঘটছে যেগুলো কিনা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে জিনিসটা ভারতের তরফ থেকে সম্পূর্ণ বন্ধ করা উচিত, কঠিনভাবে বন্ধ করা উচিত, সেটা হচ্ছে কিলিং অ্যাট দ্য বর্ডার। কেন এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু মানুষের চেতনায় ঢোকে যখন, তো বলে কি করছি আমরা, কিছুই করছি না, ফেলানির ব্যাপারটা কেউ ভোলেনি। 6-7 বছর হয়ে গেল, এখনো তার কোনো ইয়ে হলো না। এই কদিন আগেও দেখেছি, আমি পত্রিকায় পড়েছি, যেরকম 3 জন মারা গেছে বর্ডারে। এখন যদি বলা হয় অবৈধভাবে ঢুকছে কি অবৈধভাবে যাচ্ছে ওদের দেশে, দ্যাটস এ ডিফারেন্স, অ্যারেস্ট করো, বাট ডোন্ট অ্যালাউ আদার্স টু মেক অ্যান ইস্যু আউট অফ ইট। কিন্তু অনেকে চায় না ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো হোক, আরো স্থিতিশীল হোক, আরো উন্নত হোক, চায় না, অনেকেই চায় না। এবং তাদেরকে যাতে এরকম একটা, তাদের একটা খোরাক না দেওয়াটাই ভালো হবে, মানে ইস্যু। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে, উইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, জুট কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। সেখানে জুটের উপর অ্যান্টি ডাম্পিং ডিউটি দেওয়ার কারণে কিঞ্চিত মাত্রায় হলো, এটা ও বলতে পারবে, মাত্র বলতে পারবে, এটা কতদূর দিয়েছে আমি ঠিক জানি না। $350 মিলিয়ন আমাদের রপ্তানি হতো, তো এইটার ফলে আমাদের রপ্তানিটা হচ্ছে না। এখন একদিক দিয়ে আমাদের লাভ হয়েছিল যখন আমাদের এখানে জুট ব্যাগের উপরে খুব চাপ হচ্ছিল, কিন্তু আমরা কি শুধু ভারতের বাজারে টার্গেট করব জুটের জন্য? বিশ্বের অন্যান্য বাজার কি আর নেই? না, এখানে পয়েন্ট উই আর ডিসকাসিং ভারত আর বাংলাদেশ, তাই না? কিন্তু ওই জুট অ্যান্টি ডাম্পিং ডিউটিটা, কেন জুট যারা এখান থেকে পাঠায় তারা অনেকেই যায়, পৃথিবী জোড়া এখনো যায়, সে ইজিপ্টেও যাচ্ছে, মিডল ইস্টে যাচ্ছে, আফ্রিকায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় এখনো যাচ্ছে, ফিনিশ প্রোডাক্ট হিসেবে যাচ্ছে, কি জুট টুয়াইন হিসেবে যাচ্ছে, কিংবা জুট ব্যাগস হিসেবে যাচ্ছে, অনেক রকম যাচ্ছে। তো আমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমি দেখি সেটা হচ্ছে কানেক্টিভিটি অ্যাপ্রোচ
ভারতের সাথে কিন্তু আমাদের উন্নততর হয়েছে আগের থেকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে সহিংসতা এবং ফান্ডামেন্টালিজম, টেরোরিজম, এইসব সন্ত্রাস এর কাঠামোগত দিক থেকে ভারত আর বাংলাদেশ একত্রিত হয়ে কিন্তু কাজ করছে। নেপালকে ঘিরে ভারতের মনে একটু সংশয় আছে চায়নার কারণে। আমরা BBIN করেছি, সেখানে আবার ভুটানের কারণে সেটা কিন্তু ঠিক মতো চলছে না। আর তৃতীয়টা হচ্ছে সেটা হচ্ছে BCIM করিডর যেটা করার কথা, সেখানেও কিন্তু একটা বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার সেটাকে নিয়েও হয়েছে। এবং পঞ্চম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব সুস্পষ্টভাবে বলেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চাইনিজদেরকে বলেছেন উনি। এটা কদিন আগে চাইনিজ এসে ওরা আসছিল, চায়না কমিউনিস্ট পার্টি আবার সই করেছে, একটা MOU সই করেছে উইথ দ্য বাংলাদেশ আওয়ামী লীগ, তাই না? চাইনিজ কমিউনিস্ট পার্টি কিন্তু একইভাবে বিএনপি বিজেপির সাথেও সই করেছে, কংগ্রেসের সাথেও সই করেছে ভারতে। ইটস নট সামথিং ভেরি নিউ। কিন্তু উনি বলেছেন যে চীনকেও বলেছেন যে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে, যে উপ-আঞ্চলিক, আঞ্চলিক ক্ষেত্রে যেন শান্তি থাকে, এবং শান্তি না থাকলে উন্নয়নের কাঠামোগত দিক উন্নয়ন করা যাবে না। তো এই যে সম্ভাবনাটা, আমি মনে করি যে একটা জিনিস যেটা আছে, বিজেপি যদি আসে, যেটা আসার সম্ভাবনা আমি দেখছি বেশি, মনে হয় বিজেপি আসবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যেগুলো বাকি আছে, যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা হচ্ছে যে তিস্তা নদীর পানি বন্টন, এটা একটা প্রতীকী জিনিস হয়ে দাঁড়িয়েছে এখন। মানে যদি দেখা যায় যে এটা যেরকম আমাদের এই যে এনক্লেভ গুলো ছিল, ছিটমহল গুলো, সেটা অনেক দিন, আমরা 74 সালে করেছি বঙ্গবন্ধু থাকতে, তারপরে র্যাটিফিকেশন করার পরে ওইটা এতদিন পরে সেটা হলো, তাই না? কিন্তু তিস্তা নদীর পানি একইভাবে যদি আমরা একটা প্রতীকী হলেও, এখন সেটা ওনারা বললেন যে এখন ওই পানি অতটা গুরুত্ব নেই, আমরা অনেক কিছু তৈরি করছি, ইত্যাদি ইত্যাদি উৎপাদন করছি, সবই ভালো। কিন্তু দ্যার ইজ ইন ডিপ্লোমেসি, যেটাকে বলে যে প্রতীকী একটা ফ্যাক্টর, দ্যার ইজ এ সিম্বলিক্যাল ফ্যাক্টর। সেইটা যদি হয় তাহলে কিন্তু ইট উইল ইমপ্রুভ ইন্টার কানেক্টিভিটি রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। ইন্টার কানেক্টিভিটি পার্শ্ববর্তী দেশের সাথে যদি বলি, এবং আপনি সন্ত্রাসবাদের কথাও বলেছেন, আমি কদিন আগে, নির্বাচনের আগে, ভারতের পুলওয়ামায় একটা হামলা হয়েছিল, সামরিক বহরে হামলা হয়েছিল, এবং সেটা নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পাকিস্তানের সাথে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছে যে যদি বিজেপি আসে তাহলে কাশ্মীর সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা বলেছে তো। এবং এটাও বলেছে যে তিনি আস্তে আস্তে ওনার সীমানায়, তার দেশের সীমানায় যেসব ঘাঁটিগুলো আছে, সশস্ত্র ঘাঁটিগুলো, যেগুলো অবৈধ বা অভিযোগ করা হয়, সেগুলো তিনি আস্তে আস্তে সরানোর ব্যবস্থা করছেন। তিনি নতুন একটি যুগের সূচনা করতে চাচ্ছেন। আসলে এই বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি এটুকু বলি, এটা কি একটা নির্বাচনে জেতার এটা একটা প্রচারণা? ইমরান খান নিজেও কিন্তু এই কথা বলেছেন। এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তি, তিনি যদি চান একটা ঘোলা করার জন্য, এবং কিংবা সে পানিটা পরিষ্কার করার জন্য, সে বিভিন্ন কথা বলবেন, তাই না? এখন জয়শে মোহাম্মদ ঘটনা ঘটিয়েছে কি ঘটায়নি, সম্পৃক্ত ছিল না, তালেবান কি করছে না করছে আফগানিস্তানে, তার সঙ্গে পাকিস্তানের কি সম্পর্ক আছে কি নেই, জয়শে আদল, তারা গিয়ে ইরানে গিয়ে 21 জনকে মেরে ফেললো, তাই না? এখন সার্বিকভাবে আমি একটা লিখেছিলাম প্রবন্ধ, যেটা 13টা পত্রিকা বেরিয়েছিল বিদেশে এবং দেশে। ওই ইমরান খান ইলেকশন যখন জিতলেন, তখন বলা হলো না যে জেনারেল ইলেকশন হয়েছে পাকিস্তানে। আমি বললাম না, এটা জেনারেল ইলেকশন না, এটা জেনারেলস ইলেকশন, জেনারেলরা ইলেকশন করেছে। এখন সেই জিনিসটার প্রভাব মুক্ত হতে, এখন জেনারেলরা যদি মনে করে ইমরান খান সাহেব এটা বললে ভালো হবে, তাহলে ইমরান খান সাহেব সেটাই বলবেন। তার মানে যেটা হলো যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত একটা সময় একটা বাউন্ডারিতে ছিল, বিভাজন হয়ে গেছে। ভারতে আজকে 17তম লোকসভা নির্বাচন হচ্ছে। 1952 সাল থেকে শুরু করে আজ অবধি 17টি নির্বাচন, তাদের একই গণতান্ত্রিক চর্চা আমরা দেখেছি। কিন্তু
পাকিস্তান এবং বাংলাদেশে সেই চর্চাটা পাকিস্তানে তো গণতান্ত্রিক চর্চা নেই তো, নিরবচ্ছিন্নভাবে বাংলাদেশেও হয়তো আমরা পাইনি নানা সময়। না, আমাদের মধ্যখানে কয়েক দশক ধরে কিছু ছিল না, আমাদের কয়েক দশক ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করে এটা ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে হচ্ছে। আমি একটা বারবার বলেছি, যেটা আমি আরেকটা ইয়েতে ঘটনা বলেছিলাম, সেখানে বিএনপির কিছু ব্যক্তিবর্গ ছিল, আমি বলেছিলাম যে দেখেন, নিজেদের উপর আস্থা রাখেন। এই যে ওনারা বলছেন যে আমাদেরকে কোনো রকমের স্পেস দেওয়া হয় না, আমি তখন বললাম, এখানে তখন ছিলেন ওখানে দুজন নেতা, আমাদের ভাইস চেয়ারম্যান, আমি বললাম দেখেন, আপনারা তো পত্রিকায় লিখতে পারেন, কেউ থামাবে না আপনাদের, টোটাল ফ্রিডম অফ এক্সপ্রেশন। 2 নম্বরে আপনাদের তো প্রায়ত প্রত্যেকটা চ্যানেলে আপনারা এই যে বকর ক্লাব যেটাকে বলি আমি, রাত্রে মাঝরাত্রে কথাবার্তা বলে, সেখানে আপনারা আছেন, আপনাদের আলোচনায় অংশগ্রহণ করছেন এবং এইটার লোকজন শুনছে। তৃতীয়ত হচ্ছে, আপনারা যদি আজকে জাতীয় সংসদে যান, এটা সরাসরি সম্প্রচার করছে জাতীয় সংসদে যা কিছু ঘটনা ঘটছে। তখন যদি একজন উঠে দাঁড়িয়ে কোনো কিছু বক্তব্য রাখতে চান, সে তো সবাই শুনবে এবং এর কেউ থামাতে পারবে না, সরাসরি সম্প্রচার হবে। তখন তারা চুপ করে গেল। তো আমার কথা হচ্ছে, নিজেদের উপর আস্থা না থাকলে, এই ভারতের নির্বাচনী প্রক্রিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে তাদের নিজেদের উপর তারা আস্থা রেখেছে এবং আছে। তার জন্য অবশ্য নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং যা এই যে কদিন আগে আবার সেটা নিয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে পুলিশ যারা ছিল পশ্চিমবঙ্গে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে এটা যাতে করে বিজেপি এর মধ্যে একটা হাত আছে, বিজেপির হাত আছে। এবং এটিও দেখা গেছে যে বিজেপি নির্বাচন কমিশন যখন পশ্চিমবঙ্গে সফরে গিয়েছে, এই পরিবর্তনের পর তাদের নির্বাচন কমিশনের গাড়ির ভেতরে বিজেপির পতাকা ছিল এবং যেসব কর্মী ছিল নির্বাচন কমিশনের, তাদের গায়েও বিজেপির উত্তরীয় পরানো ছিল, এরকম অভিযোগ এসেছে। আমরা জনাব এনামুল হক, আপনার কাছে যদি জানতে চাই যে গণতন্ত্রের চর্চা ভারতে হচ্ছে আর বাংলাদেশে হচ্ছে, মৌলিক পার্থক্য আসলে কি দেখেন? মৌলিক পার্থক্য হলো আমাদের মধ্যে গ্রহণযোগ্যতা। ওরা কোনো কিছু দাবি করলে রাজনৈতিকভাবে আদায় করে, কোনো ক্ষমতাসীন দল কেউ উপযাচক হয়ে উঠিয়ে দেয় না। আমাদের এরা মনে করছে অপোজিশন, যে আমাদেরকে ওরা দয়া করে দিবে আমাদের কাজটা, এটা যেটা হওয়া সম্ভব নয়। আমি আমার পার্টি করে আমি আমার পার্টির স্বার্থ দেখব, আপনি আপনার পার্টি করেন, আপনার পার্টির স্বার্থ দেখবেন, আপনার কাজটা আমি করে দিব না। কিন্তু তারা বারবার চাচ্ছে সরকার করে দিক। সরকার কেন করে দেবে? আপনারা আদায় করেন না, আপনারা তো রাস্তায় নামেন না। পুলিশ মারে, পুলিশ তো সে 52 সন থেকে মারছে, তাই বলে কি ভাষা আমাদের প্রতিষ্ঠিত হয়নি? তাই বলে কি আমাদের স্বাধীনতা আসেনি? এটা আন্দোলন করে আদায় করেছে। তো তারা আন্দোলনে না গিয়ে খালি আমাকে দিচ্ছে না, আমাকে দিচ্ছে না, এটা তো এভাবে হয় না। একই প্রশ্ন যদি আমি স্যার আপনাকে করি। না, আমার কথা হচ্ছে, যদি আস্থা থাকে তখন গ্রহণযোগ্যতার প্রশ্ন উঠবে। গ্রহণযোগ্যতার যদি বিশ্লেষণ করা যায়, যদি কোনো রকমের কোনো ভূমিকা থাকে অন্য কারো কিংবা অন্য কারো, তাহলে একটা আলাদা প্রশ্ন উঠবে। কিন্তু আমরা যেটা ভারতে দেখছি, ভারতের নির্বাচন নিয়ে আজকে আলোচনা হচ্ছে, ভারতের নির্বাচনের ক্ষেত্রে এই ছত্তিশগড়ে যে গন্ডগোল হয়েছে, কয়েকজন মারা গেছে, মাওয়িস্টরা তাদের অ্যাটাক করেছে, তাই না? তারপরে আমরা দেখেছি যে কিছুটা তেলেঙ্গানায় এরকম কয়েকটা ঘটনা ঘটেছে, ওডিশায় কয়েকটা ঘটনা ঘটেছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা নির্বাচনে ভোট দিতে যাব না, আমরা অন্যদেরকে বাধা দেব। যদি কেউ গিয়ে থাকে, কেউ নির্বাচিত হয়, তাকে বলবো তুমি খবরদার নির্বাচনের পরেও তুমি যাবে না, তুমি জাতীয় সংসদে যে আছে সংসদে যাবে না। যদি সংসদে যাও তাহলে তুমিকে বহিষ্কার করে দেওয়া হবে। দিস ইজ নট ডেমোক্রেসি। কেন একজন লোক দুজন লোক তো না, যারা ভোটে জিতেছে কিংবা জিতছে, তারা প্রসঙ্গতভাবে একটা যদি কোনো ইয়েতে কনস্টিটুয়েন্সিতে যদি ভোট দেওয়া হয়ে থাকে 2 লাখ 3 লাখ লোক ভোট দিয়ে যেতে, তো তাদেরকে রিপ্রেজেন্ট করবে না তোমরা? এখানে একটু ডিপেন্ড করবে স্যার। এখানে এটা হলো তাদের যে যারা নির্বাচিত হয়েছেন, তারা তো জনগণের কাছে কমিটমেন্ট দিয়ে ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, টু গো টু দ্য পার্লামেন্ট এবং রেজ দেয়ার ভয়েস। এটা তো ইলেকশন প্লিজ ছিল তাদের।
ওই কারণে তারা জিতে এসছে। এখন জিতে আসার পরে আপনি জনগণের সাথে বেইমানি করছেন যে আমি শপথ নিব না, আমি পার্লামেন্টে যাব না। আমরা আশা করি বাংলাদেশেও গণতান্ত্রিক চর্চা খুব ভালোভাবেই হবে এবং একসময় পুরো বিশ্ব নিশ্চয়ই আমাদের গণতন্ত্র নিয়েও কথা বলবে। আমরা আশাবাদী যে আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়া যতটুকু এসেছি, অতীতে তো ছিলই না, স্যার যেমন বললেন, এখন আমরা এসেছি এতটুকু, আগামীতে উত্তর হয়তো সময়ের প্রয়োজন হবে, বাট আমি আশাবাদী এক সময় আমাদের ভারতের মতোই গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের এখানে হবে। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমি যদি একটু সংক্ষেপে একটা প্রশ্ন উত্তর জানতে চাই জনাব আব্দুল মাতলুব আহমেদের কাছে, যে আপনাদের চেম্বার অফ কমার্স থেকে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে ভারতের সাথে আরো ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে? ওয়েল, আমরা এখন বেশিরভাগ সময় ওয়ার্ক করছি ইন্ডিয়ান ইনভেস্টমেন্টস বাংলাদেশে আনার জন্য। সেভাবে আমরা অনেক ইনভেস্টমেন্টসের জন্য যাচ্ছি। বিডার সাথেও আমাদের প্রোগ্রাম আছে ভারতে বিভিন্ন শহরে গিয়ে রোড শো করার জন্য, এবং ভারত ইন্ডো বাংলাদেশের ট্রেড ফেয়ার আমরা বাংলাদেশে করছি, যেখানে ভারতের ক্যাপাসিটিসগুলো আমরা এখানে শোকেস করছি। কিছুদিন আগে আমরা গাড়ির উপরে করেছিলাম, সিয়াম করেছিল ইন্ডো বাংলা অটো শো। সেখানে আমরা ভারতে কোন কোন গাড়ি আমরা এখানে তৈরি করতে পারি সেটা একটা শোকেস করা হয়েছিল। তো আমাদের বেশিরভাগ যেটা এখন কাজ হচ্ছে, ভারতের টেকনোলজিক্যালি অ্যাডভান্স যেসব জায়গা আছে সেগুলোকে আমরা বাংলাদেশে নিয়ে আসা এবং তাদের সাথে যৌথ উদ্যোগে কাজ করা, এবং তাদের টেকনিক্যাল ট্রান্সফারটা যাতে আমরা সাইলেন্টলি করে আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে পারি, মানুষের এমপ্লয়মেন্ট দিতে পারি, এবং এক্সপোর্ট বাস্কেটটাকে ডাইভার্সিফাই করা যায়। এটাই আইডিয়া। আমি এখানে একটা বাক্য খালি বলে দিই, হাউ ইম্পর্টেন্ট নির্বাচন হচ্ছে ভারতে সেটা একটা, এই যে আজকে পেলাম আমি নাজিমাবাদ বলে একটা জায়গা আছে তেলেঙ্গানায়, সাদার্ন স্টেটে, সেখানে একটা কনস্টিটুয়েন্সিতে 185 জন ক্যান্ডিডেট ছিল। কতটা ইন্টারঅ্যাক্টিভ এনগেজমেন্ট হচ্ছে। স্যার, আমরা নির্বাচনের আগে আরেকটা বিষয় লক্ষ্য করেছি, সেটি হচ্ছে প্রধান বিরোধী দল বিজেপির জন্য প্রধান বিরোধী দল কংগ্রেস, এবং তারা একটি ভিন্ন ধরনের পাবলিসিটি করেছিল। সেটা হচ্ছে মাস দেড়েক আগে একটি ছবি মুক্তি পেয়েছিল বলিউডে। বলিউডের প্রচুর দর্শক পুরো ভারতীয় উপমহাদেশ এবং এশিয়ার মধ্যেও। তো সেখানে সেটির নাম ছিল অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। সেখানে সোনিয়া গান্ধী কংগ্রেস নেত্রী ছিলেন, তিনি প্রাইম মিনিস্টার না হয়ে মনমোহন সাহেবকে বসিয়েছিলেন, এবং কিন্তু কর্তৃত্ব তিনি রেখে দিয়েছিলেন। এরকম একটি বিষয়ে প্রেজেন্টেশন করা হয়েছিল, সেটা এক ধরনের পাবলিসিটি ছিল কংগ্রেসের বিরুদ্ধে। একইভাবে কদিন আগে 5ই এপ্রিল সেটি মুক্তি পাওয়ার কথা ছিল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নামে আরেকটি ছবি, যদিও সেটি নির্বাচন কমিশন বন্ধ করেছে, বায়োপিক। যেটি এই বিষয়ে ছোট্ট করে বলেন। এইটা হচ্ছে যে শুধু তাই নয়, এমন হয়েছে যে দু দলেরই মধ্যে, কংগ্রেসের পক্ষ থেকে হয়েছে, বিজেপির পক্ষ থেকে হয়েছে, যে তারা ওই প্রতীকী ব্যাপারটা নির্বাচন নিয়ে সেটাকে ব্যবহার করতে চেষ্টা করেছে, উইচ ইজ নট গুড। মানে যেটা আগে কোনোদিন হয়নি ভারতে, কিন্তু এবারে প্রথমবারের মতো হলো যে সিনেমা করতে হবে, গান রচনা করছে, এটা করছে, ওইটা করছে, মুখোশ তৈরি করা হয়েছে, এগুলো আগে হয়নি। বাট যা হয় এরকম হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে পৃথিবীতে, তো ভারতে এখন হচ্ছে সেই জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। ধন্যবাদ মোহাম্মদ জমির, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রধান তথ্য কমিশনার। ধন্যবাদ আব্দুল মাতলুব আহমেদ, ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি। ধন্যবাদ এনামুল হক চৌধুরী, সম্পাদক ডেলিসান, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম ভারতের লোকসভা নির্বাচন নিয়ে। এই নির্বাচন চলবে 1.5 মাস ব্যাপী। নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে কোনো একদিন নিশ্চয়ই আবারও এই বিষয় নিয়ে বসবো। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। শুভরাত্রি।